নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব বিরল রাজযোগ নিয়ে। আমি এখন আলোচনা করব রবি এবং রাহুর গ্রহণ দোষ নিয়ে, কিন্তু আলোচনাটি করব মীন রাশির সাপেক্ষে। কেননা মেষ রাশি থেকে কুম্ভ রাশি পর্যন্ত আমার কিন্তু আলোচনা করা হয়ে গেছে। আমি বোঝাবার চেষ্টা করেছি অ্যাস্ট্রোলজি একটা সাবজেক্ট, এবং এই সাবজেক্টটা অত্যন্ত কঠিন একটা সাবজেক্ট, অত্যন্ত গভীরতা রয়েছে এই সাবজেক্টের মধ্যে। সোশ্যাল মিডিয়ার দৌলতে এবং এমনিতেও সাধারণ মানুষ অ্যাস্ট্রোলজিকে একটা মিরাকেল ম্যাজিক এবং রাত্রিবেলায় অ্যাস্ট্রোলজিক্যাল এফেক্ট, সকালে তারপরের দিন সকালে বেলাতেই আমার সব নেগেটিভিটি অফ হয়ে গেল, এরকম একটা অদ্ভুত সাবজেক্ট বলে মনে করে বলেই হাতের মধ্যে স্টোন পড়ে, মনে করে বলেই যোগ্য, মনে করে বলেই অ্যাস্ট্রোলজিক্যাল যে দৃষ্টিভঙ্গি তার সাথে আমাদের স্পিরিচুয়াল দৃষ্টিভঙ্গিকে মিলিয়ে ফেলে। আসলে কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল যে দৃষ্টিভঙ্গি এবং স্পিরিচুয়াল দৃষ্টিভঙ্গি এক নয়। অ্যাস্ট্রোলজি পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ। অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স বা অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশন বা অ্যাস্ট্রোলজিক্যাল ম্যাথ নয়, কিন্তু একদম পিওর সায়েন্স, ক্যালকুলেশন, ম্যাথ। এবং অ্যাস্ট্রোলজিক্যাল যে সমস্ত ভাইব্রেশন পার্সেন্টেজ দেখা হয় তা সমস্ত কিছু কিন্তু তৈরি হচ্ছে, ইমপ্লিমেন্ট হচ্ছে, ডেস্ট্রয় হচ্ছে, আবার সৃষ্টি হচ্ছে আমাদেরই মধ্যে। কেননা অ্যাস্ট্রোলজিক্যাল যে প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে। যাই হোক, এবার আমি সাবজেক্টে চলে আসি। আবার বলছি, আজকের এই আলোচনাটা পুরোটাই কিন্তু মীন রাশি সাপেক্ষে। কুম্ভ রাশিতে 13 তারিখ রবি ট্রানজিট করছে, এবং রবি ট্রানজিট করার ফলে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত রবি, শুক্র এবং কুম্ভের ঘরে যেহেতু আগে থেকেই শুক্র, বুধ এবং রাহু বসেছিল, সুতরাং রবি শুক্রের যে শুক্রাদিত্য যোগ এবং রবি বুধের যে বুধাদিত্য যোগ, দুটোকেই প্রবল শক্তিশালী রাজযোগ মানা হয়, সেটা সৃষ্টি হচ্ছে। কিন্তু 1 মার্চ শুক্র আবার মীন রাশিতে ট্রানজিট করে যাবে, এবং মীন রাশিতে কিন্তু শনি বসে রয়েছে। মীন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি। আমি পূর্বেই বলেছি 18 অক্টোবর রাত 9:39 বৃহস্পতি যখন ট্রানজিট করেছিল কর্কটের ঘরে, আবার 5 ডিসেম্বর কিন্তু বক্রী হয়ে আবার মিথুনের ঘরেই ফিরে গেছে। আমি কিন্তু পূর্বেই বলেছি যে বৃহস্পতি যখন মিথুন রাশি থেকে কর্কট রাশিতে ট্রানজিট করলো, তখন কিন্তু শনিকে সে উচ্চস্থ করে দিল। শনিকে যখনই উচ্চস্থ করে দিল, শনি কিন্তু ফিজিক্যালি তার প্রথম দৃষ্টি, 3 নম্বর দৃষ্টিতে কিন্তু মীনের ঘর অর্থাৎ ভাবগত বৃহস্পতিকে পজিটিভ করে দিল, এবং সমসপ্তমে কর্কটের ঘরকে কিন্তু 7th দৃষ্টিতে কিন্তু ফিজিক্যালি বৃহস্পতিকে পাওয়ারফুল করে দিল। এটা আমি পূর্বেই বলেছিলাম। সুতরাং আমি যদি কুম্ভ রাশির এই যে বিরল রাজযোগ সৃষ্টি হয়েছে, এবং সেখানে কিন্তু শনির ঘরে বুধ বসে রয়েছে, শনি এবং বুধের কম্বিনেশনকে মারাত্মক পাওয়ারফুল এবং ডেপথফুল কম্বিনেশন বলা হয়। এবং রাহু শুক্রের একত্রীকরণ কি হয়, রাহু
আমাদের শুক্র মানে হচ্ছে লাক্সারিয়াস লাইফ লিড করা। লাক্সারিয়াস লাইফ লিড করা মানে কি, আমি যে অড সিচুয়েশন ফেস করছি সেটাকে ওভারকাম করছি, কিন্তু শুধু ওভারকাম করেই আমি কিন্তু ক্ষান্ত থাকছি না। রাহু মানে ইনক্রিজ, তার মানে আমার যে জৈবিক চাহিদা প্রবল মাত্রায়, কিন্তু আমার সেই চাহিদার যে খিদেটা, চাহিদার জন্য আমি নিজেকে প্রস্তুত করছি, সমস্ত জৈবিক চাহিদা আমার চাই। সুতরাং অড সিচুয়েশনকে ওভারকাম করেই আমি শান্ত থাকছি না। এবার মাথায় রাখার প্রয়োজন আছে শুক্রাদিত্য যোগ, এই যে প্রবল, এই যে মারাত্মক রাজযোগটা সৃষ্টি হয়েছে, সেটা দুটো দিককে অত্যন্ত পাওয়ারফুল করে দেয়। একটা হচ্ছে অর্থনৈতিক দিক, আর আরেকটা হচ্ছে সম্পর্কের দিক। আর এই যে বুধাদিত্য যোগ বা বুধাদিত্য যে রাজযোগটা, আমাদের 1 থেকে 11 পর্যন্ত যেই ভাবটা, প্রত্যেকটা ভাবটা রিপ্রেজেন্ট করে আমাদের জীবনের এক একটা দিককে, যেই ভাবটাতে এই রাজযোগটা সৃষ্টি হয়, সেই ভাবটাকে কিন্তু সে মারাত্মক শক্তিশালী বা পজিটিভিটিটা মারাত্মকভাবে ইনক্রিজ করতে শুরু করে দেয়। সুতরাং এই যে শুক্রাদিত্য যোগের যে পাওয়ারটা, সেটা কয়েক গুণ বেড়ে গেল যখন সেই ঘরেই, সেই রবির দ্বারাই কিন্তু যখন বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, এই যে প্রবল রাজযোগ সৃষ্টি হলো, বিরল রাজযোগ সৃষ্টি হলো, একাধিক রাজযোগ সৃষ্টি হলো, সেই রাজযোগ দ্বারা যদি ক্যালকুলেশন করা যায় তাহলে সেকেন্ড হাউসটা কিন্তু মিনের ঘর পড়ছে। আবার যদি মিন রাশি সাপেক্ষে ক্যালকুলেট করা যায় তাহলে কিন্তু 12 হাউসটা কিন্তু বিরল রাজযোগের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, এই যে বিরল রাজযোগ সৃষ্টি হচ্ছে, সেখান থেকে বুধ শুক্র রবি প্রত্যেকের যে দৃষ্টি বা রাহুরও দৃষ্টি সমসপ্তমে কিন্তু আসে। তাহলে 7th হাউসে অর্থাৎ সিংহের ঘরে যখন এই কুম্ভের বিরল রাজযোগের প্ল্যানেট গুলো দৃষ্টি দিচ্ছে, মীন রাশি থেকে, মীন মেষ বৃষ মিথুন কর্কট সিংহ 1 2 3 4 5 6 6 নম্বর ঘরকে কিন্তু অত্যন্ত প্রভাবিত করলো। অত্যন্ত নয়, মানে মারাত্মক প্রভাবিত করলো। এবং 6 নম্বর ঘর দ্বারা আমরা কিন্তু আমাদের সার্ভিস ক্ষেত্রকে বুঝি। 1 6 10 কানেকশন সার্ভিস ক্ষেত্র। 6 নম্বর ঘর দ্বারা আমরা আমাদের শারীরিক দিক, অসুস্থতা সুস্থতাকে বুঝি, আমরা রোগকে বুঝি, আমরা ঋণকে বুঝি, প্রাত্যহিক জীবন ধারণকে বুঝি, শত্রুতাকে বুঝি। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, মীন রাশির ক্ষেত্রে এই যে টার্নিং পয়েন্ট হয়ে গেল কি, আমি যদি সঠিক মতন ওষুধ খাচ্ছি, চেক আপ করাচ্ছি, অবশ্যই এইগুলো তো করাতেই হবে, তাহলে রোগ মুক্তির সময় এই 16টা দিন আমি কিন্তু আমার যে রোগ, সেই রোগ থেকে আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবো। আমি যদি আমার যে অর্থনৈতিক মারাত্মক পাওয়ারফুল অবস্থা সৃষ্টি হবে, এক একজনের ক্ষেত্রে এক একজন। আমি যদি মাসে 10,000 টাকা ইনকাম করতাম, দেখা যাবে 15 20 30,000 টাকা ইনকাম করছি। আমি যদি 50,000 টাকা ইনকাম করতাম, আমার অপরচুনিটি আসছে 70-1 লাখ টাকা ইনকাম করার। তাহলে আমি আমার যে ঋণ রয়েছে সেটাকে কিন্তু আস্তে 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 আমি ঋণ মুক্তির জায়গায় নিয়ে চলে যেতে পারি, ঋণটা কমে আসতে পারে। শত্রুরা কিন্তু আস্তে আস্তে ভোঁতা হয়ে যাবে মীন রাশি সাপেক্ষে। এবং প্রাত্যহিক জীবন ধারণে যেহেতু কেতু বসে রয়েছে, স্যাটিসফ্যাকশনের কারকতা, কেতুকে ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট বলা হয়, তার নিজস্ব কোনো পাওয়ার নেই। পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকলে সে পাওয়ারফুল হয়ে যায়। তাহলে কেতু পাওয়ারফুল হয়ে রয়েছে কারণ রবির ঘরে বসে রয়েছে, সেই রবি তো দুটো রাজযোগ সৃষ্টি করেছে। কমন যে প্ল্যানেট, কমন যে গ্রহ, সেটা তো রবি, রবি শুক্র রবি বুধ। তাহলে কেতু পাওয়ারফুল হয়ে গেল, সুতরাং প্রাত্যহিক জীবনে স্যাটিসফ্যাকশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এবং 6 নম্বর ঘর দ্বারা আমরা সার্ভিস ক্ষেত্রকে বুঝি। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হয়ে গেল, যেহেতু 12 নম্বর ঘরের রাজযোগ দ্বারা 6 নম্বর ঘর প্রভাবিত হচ্ছে এবং সেখানে রাহু উচ্চস্থ হয়ে বসে রয়েছে, সুতরাং আমি যেই রাজ্যে বসবাস করি, প্রথমত আমি যে অঞ্চলে বসবাস করি, সেই অঞ্চলের বাইরে আমাকে কর্মের জায়গাটা আমাকে স্যাটিসফ্যাকশন বা স্যাটিসফাই করবে। দ্বিতীয়ত, আমি যে রাজ্যে বাস করছি সেই রাজ্য থেকে ভিন রাজ্যে যদি আমি কাজ করি তাহলে আমি স্যাটিসফাই হব। তৃতীয়ত, আমি যে দেশে বসবাস করছি, আমি যদি বিদেশে
কর্ম করি তাহলে আমি স্যাটিসফাই হব। এখন ব্যাপার যেটা হচ্ছে এক একজনের ক্ষেত্রে এক এক রকম। আমাকে যদি এখনো বলা হয় বিদেশে আমি বিদেশে কর্ম করার উপযুক্তই নই, তাহলে বিদেশে কর্মের কথা আসছে না, বরঞ্চ আমি এক অঞ্চল আছি, অঞ্চল থেকে অন্য অঞ্চলে আমি কাজ করতে যেতে পারি, অনেকে ভিন রাজ্যে কাজ করতে পারে। এক একজনের নিজস্ব যে ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি বা তার কোয়ালিটির উপর সেটা নির্ভর করছে। কিন্তু যারা যারা দেখা যাচ্ছে আমি যেখানে বসবাস করছি সেখান থেকে দূরবর্তী স্থানে কাজ করছি, তাদের ক্ষেত্রে মানে গোল্ডেন সময় সৃষ্টি হচ্ছে, মারাত্মক অপরচুনিটি এবং সফলতার জায়গা, জয়ী হবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে সার্ভিস ক্ষেত্রে। আবার যদি দেখা যায় যে আমি যেখানে কাজ করছি বিদেশি ল্যাঙ্গুয়েজ বা বিদেশি কোম্পানি, বা দেখা যাচ্ছে আমার প্রফেশনাল যে ল্যাঙ্গুয়েজটা সেটা বিদেশি, বা বিদেশি প্রোডাক্ট নিয়ে কাজ করছি, অত্যন্ত মানে ফেভারেবল তাদের ক্ষেত্রে, অত্যন্ত ফেভারেবল তাদের ক্ষেত্রে। তার কারণ কি, রাজযোগটা পুরোটাই 12 নম্বর ঘর দ্বারা প্রভাবিত হয়ে 6th হাউসকে কিন্তু হিট করছে, এই জায়গায় লক্ষ্য করা যাচ্ছে। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে রাজযোগ দ্বারা যদি আমি দেখি মীন রাশি কিন্তু 2nd হাউসে বসছে, তাহলে রাজযোগের এফেক্টটা যদি দেখা যায়, রাজ্য কুম্ভ রাশির যে রাজযোগ তার দ্বারা যদি ক্যালকুলেশন করা যায়, তাহলে 2nd হাউস দ্বারা অর্থনৈতিক জায়গাকে দেখা যায়। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে এই যে বুধ বসে রয়েছে, এই যে শুক্র বসে রয়েছে, রবি তো 7th হাউসকে হিট করছেই, তাহলে সেক্ষেত্রে কিন্তু 7th হাউস 7 নম্বর ঘর, মানে মীন রাশি সাপেক্ষে 7 নম্বর ঘর এবং 9 নম্বর ঘর অত্যন্ত ফেভারেবল হয়ে গেল এবং রাজযোগের প্রভাব বিস্তার করলো। তাহলে কেবলমাত্র কিন্তু কর্মের ক্ষেত্রে নয়, ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যারা বিজনেসম্যান তাদের ক্ষেত্রে সোর্স অফ ইনকামটা একাধিক হবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে এবং বিজনেস বৃদ্ধির জায়গা লক্ষ্য করা যাচ্ছে, কাস্টমার বৃদ্ধির জায়গা লক্ষ্য করা যাচ্ছে, নতুন প্রোডাক্ট লঞ্চ করার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, হেভিওয়েট কাস্টমার আসার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, যে কাস্টমার দ্বারা আমি সমৃদ্ধশালী হব, সেই জায়গাগুলো কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, মীন রাশির জাতক জাতিকারা যারা তোমরা বিজনেস করো, আমি লিখে দিতে পারি তাদের বিজনেস সম্পর্কে নলেজ মারাত্মক। কেননা এই যে 7th হাউসে আমি বুধের অবস্থান, সেই বুধ এখন শনির দ্বারা একত্রীকরণ ডেট নিয়ে আসে, আমি যে বিজনেসটা করছি সেই বিজনেস সম্পর্কে সম্যক ধারণা আমার রয়েছে। এবার ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর রয়েছে, সেটা হচ্ছে 2nd হাউসের অধিপতি গ্রহকে যদি লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু 11th হাউসে বসে রয়েছে। তাহলে আমার দৃষ্টিভঙ্গির জায়গা যদি লক্ষ্য করা যায় মীন রাশি সাপেক্ষে, আমার দৃষ্টিভঙ্গির জায়গাটা যদি লক্ষ্য করা যায়, আমার মুখনিসৃত বাণীর জায়গাটা যদি লক্ষ্য করা যায়, আমার ফিনান্সিয়াল কন্ডিশন যদি লক্ষ্য করা যায়, আমার সফলতাকে কন্ট্রোল করার জায়গাটা যদি লক্ষ্য করা যায়, সেটা আরো ত্বরান্বিত করবে আমার সফলতাকে। কেন, 11th হাউস দ্বারা কিন্তু আমি যদি 30% সফল হই, সেখান থেকে 60% সফলতার জন্য যে আমার জার্নিটা, সেটা কিন্তু 11th হাউস দ্বারা বোঝা যায়। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে এই যে 2nd হাউসের অধিপতি গ্রহ 11th হাউসে বসে চন্দ্রকে হিট করছে, তাহলে কর্ম ফলটা কিন্তু আমি সেরকমই পাবো যেরকম আমি কর্ম করব। এখানে কোনো রকমের লাক ফ্যাক্টর কাজ করবে না, এখানে কোনো রকমের মানে বলে না যে আমি যতটা কর্ম করলাম তার চাইতে বেশি, মানে মেন্টালি যে ফাটকার জায়গাটা সেটা লক্ষ্য করা যাচ্ছে না, এবং ফাটকা রিলেটেড জায়গাটা বিন্দুমাত্র লক্ষ্য করা যাচ্ছে না। তার কারণ মীন রাশিতে কিন্তু শনি বসে রয়েছে, সেই শনির ঘরেই কিন্তু আবার এই বিরল রাজযোগ সৃষ্টি হয়েছে। কুম্ভ রাশির অধিপতি গ্রহ তো শনি, সে মীনের ঘরে বসে রয়েছে। আর শনি মানে হচ্ছে কি, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের জায়গাটা। শনি মানে কি হচ্ছে, শনি মানে হচ্ছে কঠোর কঠিন পরিশ্রমের জায়গাটা, লিগ্যাল অ্যাক্টিভিটিস এর জায়গাটা, নিয়মানুবর্তিতার জায়গাটা, এবং সাবঅর্ডিনেটকে সঠিক মতন হ্যান্ডেল করার জায়গাটা, কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। তাহলে মীন রাশির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, বিজনেসের ক্ষেত্রে, বিজনেসটা এক্সটেন্ড বড় করার ক্ষেত্রে, নতুন আমার একটা বিজনেস আছে আর একটা ব্রাঞ্চ তৈরি করলাম হতে পারে, নতুন একটা বিজনেস করলাম হতে পারে, বা দেখা যাচ্ছে নতুন প্রোডাক্ট লঞ্চ করলাম হতে পারে, বিজনেসটাকে বৃদ্ধি করলাম হতে পারে, হেভিওয়েট কাস্টমার এলো হতে পারে, এবং সেখান থেকে সফলতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আর সার্ভিসের ক্ষেত্রে কিন্তু আমি যেখানে জন্মেছি সেখান থেকে দূরবর্তী স্থানে, যত দূরবর্তী স্থানে আমি আছি তত দূরবর্তী স্থানে কিন্তু আমার সফলতাকে নির্দেশ করছে। আমি বিদেশে যদি কাজ করি, চরম সফলতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। ভিন রাজ্যে কাজ করি, সেখানে সফলতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আমি যেখানে জন্মেছি
সেই অঞ্চলে আশেপাশেই যদি কাজ করি, তাহলে কোন রকমের বিদেশি কোম্পানিতে যদি কাজ করি, প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ যদি বিদেশি হয়, বিদেশি প্রোডাক্ট নিয়ে যদি আমি কাজ করি, তাহলে আমার চরম সফলতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। পুরোটাই সায়েন্স, পুরোটাই ক্যালকুলেশন। এবার ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর রয়েছে, আমি যদি খুব ভালো মতন 1 2 3 4 5 5 নম্বর ঘরটাকে লক্ষ্য করি, তাহলে চন্দ্র মঙ্গলের একত্রীকরণ সৃষ্টি হচ্ছে, এবং আমাদের চন্দ্র এবং মঙ্গলের একত্রীকরণ কি হচ্ছে, 5th 11 কানেকশন কিন্তু সৃষ্টি হচ্ছে। এই যে 5th 11 কানেকশন সৃষ্টি হচ্ছে, তা সুতরাং সেক্ষেত্রে কিন্তু 11th হাউসের অধিপতি গ্রহ যদি লক্ষ্য করা যায়, তাহলে 2 নম্বর ঘরের অধিপতি গ্রহ, 3 4 5 6 7 8 9, আবার 9 নম্বর ঘরের অধিপতি গ্রহ। তাহলে আমার বন্ধুত্বের জায়গাটা যতটা না পজিটিভ রয়েছে, বন্ধুত্বের থেকে সাপোর্টিভ জায়গাটা যতটা না রয়েছে, দেখা যাচ্ছে প্রফেশনালি তাদের সাথে আমার সম্পর্ক রয়েছে, বা দেখা যাচ্ছে আমার একেবারে চরম বন্ধু নয়, আমার একদম বেডরুমে তাদের আনাগোনা নেই, কিন্তু আমার সাথে মোটামুটি ভাবে বন্ধুত্ব রয়েছে, তাদের থেকে সাপোর্টের জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। কেমন এই জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, মীন রাশি দ্বারা যদি ক্যালকুলেট করা যায়, তাহলে 6th হাউস উচ্চস্থ হয়ে রয়েছে, 7th হাউস তো মারাত্মক উচ্চস্থ হয়ে রয়েছে। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, এই যে রবি এবং রাহুর একত্রীকরণ, সেই রাহুর দৃষ্টি কিন্তু কেবল সমসপ্তমে নয়, 5th 7th এবং 9 কানেকশনে দৃষ্টি রয়েছে। তাহলে 5th দৃষ্টিতে যদি দেখা যায় 1 2 3 4 4 নাম্বার ঘরে রাহুর অবস্থান সৃষ্টি হচ্ছে। 4 নাম্বার ঘরে যখন রাহু এবং বুধের একত্রীকরণ সৃষ্টি হয়, তখন মীন রাশির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যায়, ভেরি ভেরি কসাস এবং কনসাস, স্বামী স্ত্রী সন্তান নিয়ে সুখে আছি, বা বাবা মায়ের সাথে ভাই বোনের সাথে সুখে রয়েছি, বাইরের কোনো মানুষ দ্বারা আমার ব্যক্তিগত জীবনের শান্তি হ্যাম্পার হয়ে যাওয়া, সেটা কিন্তু লক্ষ্য করা যায়। এবং যেহেতু সেখানে 2nd হাউস এবং 11th হাউসের কানেকশন রয়েছে, বন্ধু থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, যাদেরকে আমি বন্ধু বলে মনে করছি, সিগারেট যাদের সাথে কাউন্টার করে খাচ্ছি, বা ছুটির দিনে যাদের সাথে একসাথে বসে বিয়ার খেতে খেতে মদ খেতে খেতে খেলা দেখছি, তারা আসলে কি আমার বন্ধু? এটা ভালো মতন চিন্তা করার প্রয়োজন। কেননা আমার ব্যক্তিগত জীবন আনহ্যাপি হয়ে যাবার পেছনে আমার ফ্যামিলি ফ্রেন্ড, আমার বন্ধুত্বের জায়গাটা, আত্মীয় মানে ক্লোজ আত্মীয় যারা প্রতিদিন যাদের সাথে হোয়াটসঅ্যাপে বা ফোনে বা হোয়াটএভার যেভাবেই হোক কথা হচ্ছে, এদের থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। পাড়াপড়শির মধ্যে কিছু মানুষ আমার খুব আপন, তাদের থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। ব্যক্তিগত জীবনে কিন্তু কোনো ডিস্টারবেন্স লক্ষ্য করা যাচ্ছে না। বউয়ের কাছে বরের নামে, জানেন তো আপনার বরকে কালকে দেখলাম ওই বাইকে করে একটা মেয়েকে নিয়ে, একটা এক্সাম্পল দিচ্ছি, এমন কিছু বলল, দুজনের প্রতি দুজনের বিশ্বাসটা আস্তে আস্তে ভঙ্গুর হতে শুরু করলো, রেসপেক্টের জায়গাটা ভঙ্গুর হতে শুরু করলো। এই যে তৃতীয় মানুষের প্রবেশ এবং সম্পর্কটার দিকটাকে আলগা করে দেওয়া, হ্যাঁ, কানে কুমন্ত্র দেওয়া, এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হাজবেন্ড এবং ওয়াইফের মধ্যে ঝগড়া হচ্ছে, মনোমালিন্যতার জায়গা, তা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। অন্যের প্রভাবে কিন্তু তাদের যে মানে বন্ধনটা, তাদের যে বিশ্বাসের জায়গাটা, শ্রদ্ধার জায়গাটা, সেই জায়গাটা ডিটোরিয়েট করে যাওয়া, সেটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার যদি খুব ভালো মতন দেখা যায় 1 2 3 4 5 6 7 8 9 6 1 2 3 4 5 6 7 8 8 নম্বর ঘরে কিন্তু রাহুর অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। তাহলে ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। এই কারণের জন্যই মীন রাশি দ্বারা যদি ক্যালকুলেট করা যায় 1 2 3 4 5 6 7 8 9, 8 নম্বর এবং 9 নম্বর ঘর কিন্তু প্রভাবিত হয়ে যাচ্ছে রাহু এবং রবির যে আমাদের গ্রহণ দোষ, সেই গ্রহণ দোষের নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট হচ্ছে। তাহলে কি হয়ে যাচ্ছে, তাহলে আমার জীবনে আমরা বলি না ফাটকার জায়গা, মেন্টালি ফাটকার জায়গা, আমরা বলি না যে অনেক সময় লাক ফ্যাক্টর কাজ করছে, ভাগ্য দ্বারা আমি জিতে যাব, ভাগ্য রয়েছে, ভাগ্যে ছিল তাই পেলাম। এক্ষেত্রে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু প্রথমত মীন রাশিতে শনি বসে রয়েছে, দ্বিতীয়ত 8th হাউস 9th হাউসের কানেকশনের জন্য সংযোগ বা ভাগ্যের জায়গাটা সেরকম ভাবে লক্ষ্য করা যাচ্ছে না। আমি আমার কর্মের মধ্যে দিয়েই অপরচুনিটি সৃষ্টি করব এবং সেইগুলোকে আমি হাসিল করব, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বরঞ্চ কেউ যদি তোমাকে সংযোগের কথা, কেউ যদি তোমাকে ভাগ্য দ্বারা প্রাপ্তির জায়গা,
অর্থাৎ ফাটকার জায়গাটাকে নির্দেশ করে, সে তোমার বন্ধু নয়, বন্ধু হতে পারে না। তার কারণ 8 হাউস 9 হাউসের কানেকশন কোনো মতে 11 5কে পজিটিভ ভাবে হিট করছে না। বুঝতে পারলাম? এই জায়গাটা কিন্তু মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে। আরেকটা জিনিস কিন্তু মীন রাশির ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, সেটা হচ্ছে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে। যেই সম্পর্কের মধ্যে আবেগ রয়েছে, যেই সম্পর্কের মধ্যে ইলিউশন রয়েছে, যেই সম্পর্কের মধ্যে যৌনতা রয়েছে, এমন কোন সম্পর্ক থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। আমি আবার বলছি, শনি যেহেতু রয়েছে, সুতরাং আমি বিবাহিত, দেখা যাচ্ছে আমি অবৈধ কোনো সম্পর্কে, বা আমি বিবাহিত নয়, অন্য কোনো একটা মানে বিবাহিত মহিলার সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হচ্ছি, তাহলে কিন্তু স্খলন অবধারিত। তার কারণ কি? তার কারণ 11th হাউসে তার এফেক্ট কিন্তু চলে আসবে, কর্মফলের জায়গায় নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হবে। আমি যদি কখনো কোনো রকমের ইলিগেল কোনো কাজ করি, তাহলে কর্মফলে সেটা হিট করবে। চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা, দেখা গেল ধরা পড়লাম না, দেখা গেল সেখানে কোনো সিসিটিভি ফুটেজ নেই, কিন্তু আমার কর্মফলে তার রিফ্লেকশনটা ডেফিনিটলি ভাবে লক্ষ্য করা যাচ্ছে। অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার জায়গা ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা, বা দেখা যাচ্ছে আমি অবৈধ কোনো সম্পর্কে আমি জড়িয়ে পড়িনি, একটি ছেলে একটি মেয়েকে ভালোবাসে, এবার সিচুয়েশন এমন সৃষ্টি হলো তাদের মধ্যে যে ফিজিক্যালি যে সম্পর্কটা হলো, শারীরিক যে মিলন হলো, সেই রকম ভাবে মিলিত হওয়া উচিত ছিল না। তার ব্যাড এফেক্ট পরবর্তীকালে বোঝা যাবে। দেখা গেল কোনো প্রোটেকশন ছাড়াই হয়তো হয়ে গেল, পরবর্তীকালে অ্যাবরশনের টেবিলে উঠতে হচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস মীন রাশির ক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। মীন রাশির ক্ষেত্রে এই রাজযোগের প্রভাব আমার ব্যবসার জায়গা, আমার সার্ভিসের জায়গা, এই প্রত্যেকটা জায়গায় শত্রুতা বৃদ্ধি ডেফিনিট ভাবে হবে। কিন্তু শত্রুরা ওই যে বললাম, ওই দেখবে আর শুনবে আর লুচির মতন ফুলবে, সেরকম হচ্ছে অবস্থা। তারা কিন্তু কোনো রকমের কোনো ব্যাড ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারবে না। কিন্তু 4th হাউসকে যদি লক্ষ্য করা যায়, তাহলে শত্রু দ্বারা স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ভাঙন, বা যে সম্পর্কের বিশ্বাসের গীত সেটা আলগা হয়ে যাওয়া, বা দেখা যাচ্ছে ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক দূষণ, ভাই বোনের মধ্যে সম্পর্ক দূষণ, বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্ক দূষণ, এটা কিন্তু বাইরের মানুষের দ্বারা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। যাদেরকে আমি চরম বন্ধু বলে মনে করছি, ফ্যামিলি ফ্রেন্ড বলে মনে করছি, পাড়া পড়শির মধ্যে যারা আমার খুব আপন, সেখান থেকে কিন্তু ব্যক্তিগত জীবনে আক্রমণের জায়গা, গুপ্ত শত্রুতার জায়গা আমি মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে অর্থনৈতিক জায়গাটাকে যদি দেখা যায়, প্রথমে তো অর্থনৈতিক জায়গা মীন রাশির ক্ষেত্রে একদম পুরো গেম চেঞ্জার যাকে বলা যেতে পারে, টার্নিং পয়েন্ট যাকে বলা যেতে পারে, সেটা কিন্তু এই 16 দিন হবেই হবে। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে এই 16 দিনের পজিটিভ প্রভাবটা পরবর্তীকালে আরো মানে পজিটিভ ভাবে চলে আসবে। তার কারণ কি, 1 মার্চ থেকে কিন্তু এই মীনের ঘরেই যখন শুক্র চলে আসছে, তখন উচ্চস্থ শনি এবং শুক্রের একত্রীকরণ নানা দিক দিয়ে কিন্তু আমাকে জৈবিক সুখ দেবে। এই যে জৈবিক সুখটা আমি চরম পাবো, তার জন্য আমার জীবনের যে টার্নিং পয়েন্ট, তার জন্য এমন একটা সিচুয়েশন, যে সিচুয়েশনটা আমার জীবনটাকে বদলে দেবে, সেটা কিন্তু এই 16টা দিন এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। অত্যন্ত পজিটিভ সময় মীন রাশির ক্ষেত্রে। একটা কথাই মাথায় রাখার প্রয়োজন, আমার আজকের যে আলোচনাটা পুরোপুরি সার্বিক মতে আলোচনা, সুতরাং এবার দেখা যাচ্ছে মীন রাশির কোন জাতক জাতিকার তাদের যে জন্মছক, স্পট ইমপ্লিমেন্টেশন ছক বা কালপুরুষ ছকের মধ্যে গ্রহগত নেগেটিভিটি রয়েছে, তাহলে এরকম একটা পজিটিভ সময়কেও কিন্তু তারা কাজে লাগাতে পারবে না। কেননা গ্রহণ দোষের কাজ হচ্ছে অ্যাবজর্ব করে নেওয়া। তার জন্য গ্রহণ দোষ কখনো যদি 8 হাউসে হিট করে, 8 হাউসের নেগেটিভিটিকে অ্যাবজর্ব করে নেয়। কিন্তু যেহেতু গ্রহণ দোষ সার্ভিস ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে, 4th হাউসের সম্পর্কের ক্ষেত্রে, 5th হাউস সফলতার ক্ষেত্রে যেহেতু এই জায়গায় হিট করছে এবং তাদের দৃষ্টি পড়ছে, এই জায়গা কিন্তু অ্যাবজর্ব করে নিতে পারে। যতটা সফল হওয়ার ততটা সফল হলাম না, বিজনেসে যতটা উন্নতি করার কথা ততটা উন্নতি করতে পারলাম না, সার্ভিস ক্ষেত্রে আমার অপরচুনিটিকে কাজেই লাগাতে পারলাম না, আমি ততটা নিজেকে প্রস্তুত করলাম না। তাহলে এই ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে
যেহেতু গ্রহের দ্বারা আমরা চালিত এবং পরিচালিত হই এবং অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমার হরমোনকে, সুতরাং অবশ্যই কিন্তু আমার নেগেটিভিটিকে অফ করা ভীষণ প্রয়োজন। একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে থরলি ভালো মতন প্রেডিকশন করা, বিশ্লেষণ করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মাথায় রাখার প্রয়োজন আছে, একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার প্রেডিক্টর, সমাজ সংস্কারক নয়। তিনি তোমার পজিটিভ সাইড নিয়ে আলোচনাই করবেন না, তার কারণ পজিটিভ সাইডকে রেকটিফাই করার প্রয়োজন পড়ে না। তোমার নেগেটিভিটি নিয়ে আলোচনা করবে। আলোচনাটা শুনলে বাড়ি চলে গেলে ও ভাগ্যে যা আছে তাই হবে বলে শিবের মাথায় জল ঢালতে আপত্তি নেই, এবং অসত্য কাছে শুদ্ধি বাঁধতেও আপত্তি নেই, কিন্তু তার দ্বারা তুমি বললে আমি যেন সফল হয়ে যাই, আমি যেন জয়ী হই, আমার যেন সব আশা পূর্ণ হয়, সেটা কোনো মতেই সম্ভব নয়। শ্রীকৃষ্ণ স্বয়ং বলে গেছেন, দৃত্য দুর্বাত্তা প্রাপ্ত প্রকৃত্তা নৈরত্তং নৃতি নৃত্তা নৃত্তে ওরাত্তায় যাইয়া তৎকৃত্তা আনন্দ নিঃসত্তা ব্যতিরিতে ইয়াত্তা। আবার তুমি যদি দেখো, সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। আবার যদি তুমি দেখো, তাহলে দৃত্য দুর্বাত্তা প্রাপ্য প্রকৃত্তা নৈরত্তং নৃতি নৃত্তা নৃত্তে ওরাত্তায় যাইয়া তৎকৃত্তা আনন্দ নিঃসত্তা ব্যতিরিতে ইয়াত্তা। আবার যদি তুমি দেখো, সৌকর্মুষা নিন্দতি সপ্রভেদ সুচিতা ত্যাজ্যতি প্রাণ পাপিস্তা প্রণ পিকৌনি সদৌরিব্য সুচিত সৌভংসার। বা সব দিক দিয়ে কর্মের কথা বলা হয়েছে, সব দিক দিয়ে বলা হয়েছে যে সফলতাটা তুমি চাইছো তার জন্য তার উপযুক্ত তোমাকে হয়ে উঠতে হবে। কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট যেহেতু রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে এবং গ্রহ দ্বারা আমরা চালিত পরিচালিত হই, তাই নেগেটিভিটিকে অফ করা মাস্ট 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 প্রয়োজন। তাই আমি নেগেটিভিটিটা শুনলাম, যুদ্ধকালীন তৎপরতায় বাই হুক বাই ক্রুক ঘটি বাটি বিক্রি করে হলেও নেগেটিভিটিকে আমি অফ করব। এতটাই সিরিয়াস যদি হও, তাহলেই কিন্তু তোমরা যে কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যেও। আর আমার কাছে যদি আসতে হয়, তাহলে কিছু কিছু নিয়ম মেনে, আমার কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো মানতে পারলে তবেই আমার কাছে আসতে হয়। সেই নিয়মগুলো আমি জানিয়ে দিচ্ছি।